যথেষ্ট অবগত। তো প্রথমে আমরা আজকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিচিতি নিয়ে আলোচনা করার কথা। এখানে আমরা পুরো আলোচনাটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। এই 5টা ভাগে আমরা আলোচনা করব, ঠিক আছে। তার মধ্যে যে ভাগগুলো আছে, প্রথম ভাগটা আলোচনা করব হলো যে আপনাদের এইচএসসি পরীক্ষা আদৌ কি হবে নাকি হবে না, হইলেও কি হবে না হইলেও কি হবে, এটা হলো আমাদের প্রথমে 5 মিনিটের মধ্যে এই আলোচনার অংশের মধ্যে থাকবে। আমার মনে হয় এটাও জরুরি, না কি বলেন আপনারা? আচ্ছা, দ্বিতীয় পর্বটা থাকবে হলো আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সম্পর্কে। আসলে বাংলাদেশে কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, কয়টা মেডিকেল কলেজ আছে, হ্যাঁ, বা বুয়েট এটা আসলে কি, এই সম্পর্কে মোটামুটি 5-7 মিনিটের একটা পরিস্থিতি সম্পর্কে একটা আলোচনা থাকবে। এরপরে আলোচনা থাকবে হলো ইউনিট পরিস্থিতি এবং আসন সংখ্যা, অর্থাৎ ইউনিট পরিস্থিতি এবং আসন সংখ্যা। আর এরপরে আলোচনা থাকবে যে আপনার কিরকম যোগ্যতা থাকলে আপনি কোন জায়গায় আবেদন করতে পারবেন এবং আপনি কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করলে আপনি ওই বিশ্ববিদ্যালয়ে আপনার কাঙ্ক্ষিত ইউনিটে আপনি চান্স পেতে পারেন। এটা হলো 4 নাম্বার আলোচনা, একটু খেয়াল রাখেন, আমি যেহেতু রাইট টাইম করতেছি না, ঠিক আছে। আর 5 নাম্বার আলোচনা যেটা থাকবে সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ আপনাদের যত প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমাদের শেষ যে আলোচনাটা থাকবে সেই আলোচনার মধ্যে থাকবে এটা 5 নাম্বার, ঠিক আছে। তো আমরা আমাদের প্রথম যে পার্টটা সেটা আলোচনা করি। প্রথমত খেয়াল করেন, এইচএসসি পরীক্ষা, আমি গত বছরের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমাদের যে গত বছর অর্থাৎ 2020 সালে যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনার 17ই মার্চ প্যান্ডেমিক করোনা ভাইরাস আবির্ভাবের কারণে আপনার কিন্তু প্রথমে 29শে মার্চ পর্যন্ত আপনার প্রথম দফা ছুটি ঘোষণা করে। এরপরের পর্যায়ক্রমে বাড়তে থাকে, বাড়তে এক সময়ে যখন স্টুডেন্টসরা জুলাইয়ের দিকে, যখন স্টুডেন্টরা তখনও কিন্তু তারা জানে না পরীক্ষা আদৌ হবে কি হবে না, ঠিক তখন জুলাইয়ের দিকে আমি বুঝতে পারলাম যে বিশ্ব মহামারী যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আদৌ এতগুলো স্টুডেন্টস নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আর যেহেতু সম্ভব হবে না, সেই হেতু আমরা কিন্তু এখন যদি আমরা বসে থাকি, এখন যদি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে চিন্তা না করি, সেই ক্ষেত্রে স্টুডেন্টসের ক্ষতি হতে পারে। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি সারা বাংলাদেশ এর যে অন্যান্য ভালো ভালো আপনার কোচিং সেন্টার গুলো আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোচিং সেন্টার গুলো আছে, সেগুলো খোঁজ নিয়ে দেখা গেল যারা আসলে কোচিং করবে মোর দ্যান 50% স্টুডেন্টস অলরেডি বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে। তখন মনে হইলো যে আর আসলেই পাবলিক বিশ্ব মানে এইচএসসি পরীক্ষা হওয়া সম্ভব না, সেরকম কোনো পরিস্থিতি নাই। গত বছর বুঝতে পারলাম, ঠিক আছে। তখনই আমি 1 জুলাই থেকে অ্যাডমিশন কোচিং শুরু করি। তারই ধারাবাহিকতায় এই বছর আমি বলতেছি যে আমরা এই পর্যন্ত খোঁজ নিয়ে দেখেছি যে আপনার জয়পুরি পাবলিকেশনের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তাদের সাথেও কথা বলেছি। পাশাপাশি যে সমস্ত কোচিং সেন্টারগুলো বাংলাদেশে খুব দ্রুত ভর্তি করে থাকে, অনেকেই কিন্তু মনে করেন যে আপনার মেডিকেলে, বুয়েটে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোচিং এর জন্য অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। আর এই যে ভর্তি হওয়ার যে ব্যাপারটা, এখান থেকে প্রমাণ করে আপনারা স্বাভাবিকভাবেই জানেন বড়দের সাথে বড়দের একটা সম্পর্ক থাকে, বড়দের সাথে বড়দের একটা সম্পর্ক থাকে। অর্থাৎ যে দেখা যাইতেছে যে বড় বড় ইউনিভার্সিটি গুলা বা বড় বড় প্রতিষ্ঠানগুলা যেগুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলা যখন কার্যক্রম শুরু করে তখন স্বাভাবিকভাবে বোঝা যায় যে এদের ঊর্ধ্বতন মহলের সাথে কিছু কথাবার্তা হয়, তারই আলোকে কিন্তু তারা তাদের কার্যক্রম বা কার্যবিধিগুলো শুরু করে থাকে। এই হলো একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আছে, দেখেন এখানে কিন্তু সরকার আপনাদের সব সময় বলতেছে যে আপনি করোনা ভাইরাস শনাক্তের হার 5 বা তার নিচে না আসলে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না, এক। আর এখানে দ্বিতীয়ত দেখেন, এখানে শুরুর দিকে সবসময় বলছে যেভাবেই হোক আমরা পরীক্ষা নেব, অটো পাস সম্ভব না, পরীক্ষা নেব, কোনো না কোনো ভাবে আমরা পরীক্ষাটা নিয়ে নেব। এই জন্য বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু এখন যেটা বলতেছে সেটা হলো যে আমরা অবশ্যই চেষ্টা করব সশরীরে পরীক্ষা নেওয়ার জন্য,
যদি এই পরিস্থিতি এই বছরের ডিসেম্বর নাগাদ পর্যন্তও যদি আমাদের নিয়ে যায়, তারপরেও যদি আমরা ছাত্রছাত্রীদেরকে সরাসরি স্কুল কলেজ খুলে দিয়ে তা ওইখানে আমরা বসে আমাদের যে 84 কর্মদিবস ঘোষণা করা হয়েছে সেটা যদি আমরা নিতে পারি, তাহলে অবশ্যই আমরা সশরীরে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, এইভাবে কিন্তু বলতেছে। বাট এবং তার সাথে সাথে বলতেছে যে যদি কোনো অবস্থাতে ভ্যারিয়েন্ট যদি আমাদের বা এই করোনা প্যান্ডেমিক যদি আপনার এর মধ্যে না আসে, 5-এর নিচে না আসে, করোনা প্যান্ডেমিক যদি 5 বা 5-এর নিচে না আসে, তাহলে স্কুল কলেজ কোনোভাবেই খোলা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করব। আর এই বিকল্প পদ্ধতি অবলম্বন অলরেডি দেখেন ইঙ্গিত কিন্তু কিছু বোঝা যায়। ইঙ্গিতটা কি, যে আপনার সংসদে আপনার জরুরিভাবে রেজাল্ট প্রকাশ করার অনুমতি চেয়ে কিন্তু একটা আইন পাশ করার ব্যাপারও চলতেছে, অলরেডি পাশ হয়েও গেছে আমার জানা মতে যতদূর সম্ভব। তার অর্থ হলো যে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন বলতে যেটা বোঝায়, আপনি দেখেন যে অটো পাস, এটা কিন্তু একটা দুর্নাম পাস, যে এই পাসটা কিন্তু একটু দুর্নামের মতো হয়ে যায়, যে কারণে অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট এর মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার যে একটা সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে যেটা বোঝা যাইতেছে একদম পরিষ্কার ভাবেই কিন্তু সেখানে একটা চলে আসতেছে যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের শুরুর দিকে এরকম একটা ফাইনাল ঘোষণা করার সম্ভাবনা রয়ে গেছে। তো মোট কথা দেখেন, আমাদের মনের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব সন্দেহ অনেক কিছুই কাজ করে। যত কিছুই কাজ করুক, আপনি ক্যালকুলেশনটা যদি ঠিক মতো করেন, আপনি দেখেন সরকারের টার্গেট ডিসেম্বরের মধ্যে, যে আমাদের কামিং ডিসেম্বরের মধ্যে রেজাল্ট সহ আপনাদের সবকিছু শেষ করবে, এটা হলো সরকারের টার্গেট। অর্থাৎ এই বছরের মধ্যে আপনাদের কাজগুলো সম্পন্ন করবে। আর এই বছরের মধ্যে যদি সম্পন্ন করতে যায়, সেই ক্ষেত্রে শর্ট সিলেবাস অনুসারে 84 দিবস মানে সপ্তাহে 6 দিন যদি ক্লাস করায়, আপনি দেখেন 6 অক্ষে 6, তাই না? হাতের হলো কত? 1। তারপরে এখানে 84 দিবসটা আমি হিসাব করতেছি। তারপরে আসতেছে হলো 2, 4, 6, 24। 4, 6, 24। তার মানে এখানে যে 14 ফলাফলটা আসলো, 14 ফলাফল মানে 14 সপ্তাহ। 14 সপ্তাহ মানে কিন্তু 3.5 মাস। আচ্ছা, এরপরে কিছু ছুটি থাকবে, যেমন আপনার 15ই আগস্টের ছুটি থাকবে, এরকম বিশেষ আমাদের যে ন্যাশনাল যে ডে গুলো আছে, এই ডে গুলো ছাড়াও আরো কিছু ছুটি থাকবে। সেই সব মিলে কিন্তু আপনার দেখা যায় এখানে 4 মাসের মতো লাগবে। তো এখন 4 মাসের মতো, যেমন আপনারা সবাই জানেন এখন প্যান্ডেমিক পরিস্থিতি কিন্তু 10+, 10-এর উপরে, অর্থাৎ শনাক্তের হার কিন্তু 10-এর উপরে। কিন্তু সবসময় একটা কথাই বলা হচ্ছে, 5 বা তার নিচে না নামলে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই খোলা সম্ভব না। সুতরাং আপনার কি মনে হয় হঠাৎ করেই যে 30শে জুনের মধ্যে 5 নেমে যাবে বা 5-এর নিচে চলে আসবে? কিন্তু এটা দেখা যাইতেছে ঊর্ধ্বগতি, যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা, সেটা আমাদের সীমান্তবর্তী এলাকাকে গ্রাস করেছে। এই সীমান্তবর্তী এলাকায় ব্যাপক পরিমাণে কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। এইচএসসি পরীক্ষা এটা কিন্তু শুধুমাত্র মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট কেন্দ্রিক না, যে এক ডিস্ট্রিক্টে আমরা এইচএসসি পরীক্ষা নিলাম, অন্য ডিস্ট্রিক্টে বাদ থাকলে 2 মাস পরে নেমানি, এভাবে কিন্তু সম্ভব না। এটা একটা জাতীয় পরীক্ষা। ঠিক এই কারণে দেখা যাইতেছে যে এই ভ্যারিয়েন্ট কমপ্লিট করতে করতে আমার মনে হয় না যে আপনাদের এই ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। আর যদি আপনি দেখেন এই শিক্ষা প্রতিষ্ঠান যদি এইভাবে না খোলে, অলরেডি কিন্তু আপনারা জানেন যে 15ই জুলাই পর্যন্ত, অর্থাৎ সম্ভবত জুলাই মাসের অর্ধেক পর্যন্ত, তাই না? 15ই জুলাই পর্যন্ত অলরেডি কিন্তু নতুন করে বন্ধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এরপরে আসেন 15ই জুলাইয়ের পরে আপনার কয় মাস সময় থাকতেছে? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনি কি এই 5 মাস ক্লাস করাইয়া 4 মাস ক্লাস করাইয়া, ধরেন আপনার 4 মাস ক্লাস করাইলো, লক্ষ্য করেন, ধরে নিলাম আমরা অগাস্টের 1 তারিখ থেকে কলেজ করলো, 1 তারিখে কলেজ করলো, অগাস্টের 1 তারিখে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আচ্ছা, নভেম্বর পর্যন্ত শেষ হয়ে গেল। আচ্ছা, এই নভেম্বরের পরে যদি পরীক্ষা হয় 1 মাস, তাহলে কত হলো? ডিসেম্বর। আচ্ছা, এরপরে যদি রেজাল্টের যদি 2 মাস যায়, তাহলে যাবে কি? ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন যে আসলে এই বছরে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না? আমার যেটা ক্যালকুলেশনে ধরে ওই অনুসারে ঊর্ধ্বতন মহল যারা আছে তারা কিন্তু তাদের এই অ্যাডমিশনের কার্যক্রম শুরু করে দিয়েছে। আমার জানা মতে
যেমন আপনি লক্ষ্য করেন নটর ডেম কলেজ যেগুলো আছে, তারপরে আপনার কমার্স কলেজ, এরপরে আপনার ঢাকা কলেজ, এই সমস্ত আপনার ঢাকার যে খ্যাতনামা কলেজগুলো আছে, রাজুকোত্তরা মডেল কলেজ, এই সমস্ত কলেজের আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন মোর দ্যান 50% স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশনের আওতায় চলে আসছে। সুতরাং আপনি যদি পরীক্ষা হবে কি হবে না এই বিষয় নিয়ে চিন্তা করতে থাকেন, আপনার কিন্তু বিপদ। আর দ্বিতীয় কথা হলো, যদি পরীক্ষা হয়, ধরে নিলাম আমাদের পরীক্ষাটা হবে, তো এই পরীক্ষাটা আপনার উপরে কোনোই প্রেসার করবে না। কোনোই প্রেসার করবে না বলতে কি বোঝাইতেছে, যে আপনার যে অ্যাসেসমেন্ট, যেটা মূল্যায়ন, এই প্রক্রিয়ায় যদি হয়, তাহলে এই প্রক্রিয়াটা আপনি ঘরে বসে সুন্দরভাবে কাজ করলে কিন্তু হয়ে যেতেছে। এতে আপনার অ্যাডমিশনের উপরে কোনো প্রভাব বিস্তার হবে না। আচ্ছা, সেকেন্ডলি, আপনার যদি সরাসরি পরীক্ষা হয়, তাহলে এই শর্ট সিলেবাসের মধ্যে সিলেবাসটাকে হয়তো আরো শর্ট করা হবে, এমনও চিন্তা ভাবনা আছে মন্ত্রণালয়ের, আরো শর্ট করা হবে। সেই ক্ষেত্রে আপনি অনেকটাই রিল্যাক্সে পরীক্ষা দিবেন, আপনার কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনার পরীক্ষা সংক্রান্ত, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত তেমন ভাবনার আসলেই কোনো অবকাশ নেই। যদি তেমন ভাবনার কোনো অবকাশ থাকতো, তাহলে সরকার অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাদের পরীক্ষা নেওয়ার কিন্তু একটা সুস্পষ্ট চিন্তা ভাবনা করতো। ওইটা কিন্তু সরকার কোনোভাবেই পারছে না। এটা সরকারও ব্যর্থতা না, আমাদেরও ব্যর্থতা না, মূল ব্যর্থতা হলো আমাদের কপালের। কারণ হয়ে যাইতেছে, এরকম ঘটনা ঘটতেছে, ভ্যারিয়েন্ট তো কমতেছে না, বাড়তেছে। সামনে কোরবানির ঈদ আছে, এই কোরবানির ঈদের সময় মানুষ কিন্তু ডাইভার্সিফাই হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আর যখন মানুষ ডাইভার্সিফাই হবে, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে, তখন কিন্তু কোরবানির ঈদের পরে ভ্যারিয়েন্ট আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটাই কিন্তু বিশেষজ্ঞ মহল সবসময় বলছে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন, আমি এতক্ষণ যা বুঝাইলাম তার আলোকে কি আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের পরীক্ষার অবস্থাটা কি? কারো যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আশা করি আপনারা বুঝছেন যে আসলে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নিতান্ত কম নাই। হ্যাঁ বলেন। স্যার আমি ফাহিম স্যার। হ্যাঁ স্যার আমাদের আগের যে ব্যাচ, হ্যাঁ তাদের তো এখনো ভর্তি পরীক্ষা হয় নাই। এখন তাদেরও তো পরীক্ষা হতে মিনিমাম আরো 3 মাস লাগবে। হ্যাঁ, তো তারা ভর্তি হবে এবং তারপরে তো আমাদের বিষয়টা আসবে। এখন সেক্ষেত্রে তো স্যার আমাদের আরো 6 মাস বা 8 মাস অপেক্ষা করলেও তো এটা মনে হয় না কোনো অসুবিধা হবে। কারণ তো তারা তো ভর্তি হতে পারতেছে না, কারণ তাদের তো পরীক্ষা হতে হবে, তারপর কিছুদিন সময় যাবে যে মানে একটা মানে সেশন, যে তারা আর আমরা আলাদা সেশন, এটা বোঝার জন্য। তো তারপরে হলো আমাদের পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে তো স্যার হিসাবে ধরলে মিনিমাম 8 থেকে 9 মাসের একটা ব্যাচক্রম হয়ে যায়। সেক্ষেত্রে তো স্যার পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তো থাকতে পারে স্যার। আচ্ছা, আপনার কথাটা অত্যন্ত যৌক্তিক। হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সাথে এইচএসসি পরীক্ষার কোনো সম্পর্ক নেই। এইচএসসি পরীক্ষাটা নেবে বোর্ড, আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা নেবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো। তাই অর্থাৎ ওইটার সাথে এটার কোনো রিলেশন নাই, এক। আর দ্বিতীয়ত হলো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যাদের হয় নাই, তাদের হয়তো ডিসেম্বরের মধ্যে কোনো না কোনো ভাবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি পরিকল্পনা করছে, সেটা হলো শুধুমাত্র ঢাকায় পরীক্ষা হবে না, বাংলাদেশের 8টা বিভাগেই পরীক্ষা হবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায়। এর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে তারা কিন্তু পরীক্ষাটা নিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তারা কিন্তু একটা পরিকল্পনা করছে, এবং প্রায় বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই ধরনের পরিকল্পনার আওতায় আছে। এবং যারা মনে করেন যে সারা বাংলাদেশ ব্যাপী চিন্তা না করছে, কেবলমাত্র তাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক চিন্তা করেছে, তারা তাদের চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসছে কতগুলো শিফট করবে পরীক্ষার জন্য, যাতে অল্প অল্প স্টুডেন্টস একসাথে বসে পরীক্ষাটা নিয়ে নিতে পারে। যে কারণে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করতেছি, সেটা হলো যে এইখানে দেখেন কিছু স্টুডেন্টস যারা বুঝতে পারতেছে, ক্লিয়ার যারা বুঝতে পারতেছে, কিছু স্টুডেন্ট, যেমন গত বছর কিছু স্টুডেন্ট যারা বুঝতে পারছিল, তারা কিন্তু জুলাই থেকে তাদের কার্যক্রম শুরু করছে। তো আপনি দেখেন, তারা যারা এই পড়াশোনার সাথে লাইগে রয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে দেখেন ওনারা পাক্কার 14 মাস সময় পেয়েছে। এখনো পর্যন্ত তথ্য অনুসারে তারা কিন্তু পাক্কার 14 মাস সময় পাইছে। এখন ওনারা যে এত সময় পেল, আপনি খেয়াল করেন,
এই সময়ের মধ্যে এই সময়টা যারা কাজে লাগাইছে আর যারা কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না এই চিন্তায় যারা এখন শুরু করতেছে অ্যাডমিশন কোচিং, যারা এখন শুরু করতেছে আর 14 মাস আগে যারা শুরু করছে, এদের সাথে কনফ্লিক্টটা কোন জায়গা? এরা চান্স পাবে নাকি এরা চান্স পাবে? যেমন আপনি খেয়াল করেন, আপনি কিন্তু এখন জুন মাস, ঠিক আছে, আপনি যদি জুলাই থেকে শুরু করেন, অনেকেই কিন্তু জুন মাস থেকে শুরু করে দিছে, আপনি দেখা গেল জুলাই থেকে যদি শুরু করেন, আপনি সময় পাবেন কোন পর্যন্ত? আপনাকে কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই হয়তো রেজাল্টটা দিয়ে দেবে, এইচএসসি রেজাল্ট, সেটা যেভাবেই পারুক। তো ডিসেম্বরের মধ্যে ভার্সিটির যে পরীক্ষাগুলো এটা কিন্তু হয়ে যাবে, জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি মার্চ 2টা মাস সময় পেতে পারেন সর্বোচ্চ। আপনাদের পরীক্ষা কিন্তু মার্চ অথবা এপ্রিলে শুরু হয়ে যাবে, আপনাদের পরীক্ষা মার্চ অথবা এপ্রিলে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এভাবেই কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হয়তো থিঙ্কিং করছে। তো সেক্ষেত্রে আপনি যে সময়টা পাইতেছেন, এইখানে সময়টা পাইতেছেন হলো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 8 মাস সময় কিন্তু আপনিও পাচ্ছেন। কিন্তু যারা রেজাল্টের অপেক্ষা করবে, ডিসেম্বরে যদি রেজাল্ট দেয় অথবা জানুয়ারিতে যদি রেজাল্ট দেয়, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ তারা সময় পাবে 2 থেকে 3 মাস। তাহলে এখন থেকে যারা চেষ্টা করবে তারা চান্স পাবে, না যারা 2 থেকে 3 মাস চেষ্টা করবে তারা চান্স পাবে? ফাহিম, আপনি কি বুঝতে পেরেছেন? বলেন। স্যার আমাদের থেকে স্যার প্রথমত স্যার মেডিকেল পরীক্ষা হবে তাই না স্যার? ওগুলো তো আমি পরে আলোচনা করতেছি, মানে কোনটা কখন পরীক্ষা হবে ইউনিভার্সিটি বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। হ্যাঁ, মেডিকেল পরীক্ষাটা আগে হয়, তারপরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়, তারপরে অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে থাকে। আচ্ছা, এখন আপনাদের এইচএসসি পরীক্ষা নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে কমেন্ট বক্সেও জানাতে পারবেন, এবং আপনাদের কি করণীয় এই ধরনের আপনি চিন্তা করতে পারবেন। আমার মনে হয় যে এখন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা আলোচনা নিয়ে আসতে পারি, কি বলেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি রেজাল্ট দেওয়া হয় তাহলে তো সকল শিক্ষার্থী প্রায় যদি বাসায় বসে করে তাহলে তো সমান সমান করবে, তো তখন মানে ডিফারেন্সটা কোথায় আসবে নাম্বার দেওয়ার মধ্যে? নাম্বার দেওয়ার মধ্যে তেমন কোনো ডিফারেন্স হবে না। যদি অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্টের মাধ্যমে ওনারা যদি মূল্যায়ন করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সারা বছর পরে যেরকম রেজাল্ট করছে আরেকজন কম পড়েও আপনার চেয়ে ভালো রেজাল্ট করতে পারে। জি, তাহলে তো আর সঠিক মূল্যায়ন হলো না। ওই ক্ষেত্রে তো ভার্সিটি গুলোতে যেগুলোতে মানে পয়েন্ট জিপিএ এগুলো ম্যাটার করে, ওইগুলোতে তো মানে কাট ডাউন হয়ে যাবে অনেক ভালো স্টুডেন্টের মার্কস গুলো। এটা স্বাভাবিক। যেমন গত বছর অটো পাস দেওয়ার কারণে সঠিক মূল্যায়নটা কি হয়েছে? হয় না। কিন্তু অনেকেরই ভালো প্রিপারেশন ছিল, হয়তো সে এসএসসি তে 4 পয়েন্ট পাইছিল, সে হয়তো ইন্টারমিডিয়েটে 5 পয়েন্ট পেত, 5 পয়েন্ট পেত, সেখানে তো সঠিক মূল্যায়ন হয় নাই। অর্থাৎ যে কোনো মহামারীর ক্ষেত্রে সঠিক মূল্যায়ন সাধারণত হয়ে থাকে না। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কি এখন ইউনিট পরিস্থিতি নিয়ে আলোচনা স্টার্ট করব? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ইউনিট 4 নিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে আগে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় আর হলো আমাদের যে এমনি সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সাধারণ বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথমে পাবলিক শব্দের অর্থ সরকারি, আর জাতীয় শব্দের অর্থ কিন্তু বেসরকারি না, ঠিক আছে। এখানে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখানে সরকারি কলেজও আছে, বেসরকারি কলেজও আছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বলতেই বোঝায় হলো সরকারি বিশ্ববিদ্যালয়। পাবলিক শব্দটার অর্থই কিন্তু সরকারি, সরকারি বিশ্ববিদ্যালয়। এখানে সুবিধাটা কি? আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলে লক্ষ্য করেন যে প্রথমত আপনি এখানে কয়েকটা জিনিস পাচ্ছেন। এক নম্বরে আপনি বিশাল বড় একটা ক্যাম্পাস পাচ্ছেন, ঠিক আছে, যেটা একটা কলেজে কিন্তু অত বড় ক্যাম্পাস থাকে না। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রায় 700 একর জমি। 700 একর জমি কাকে বলে? আমাদের গ্রাম বাংলার ভাষায় আমরা যে বিঘাটা বলি, বিঘা,
30 ডিসিমেলে ধরেন 1 বিঘা, ঠিক আছে, তার 100 বিঘায় হলো 1 একর, তার হলো 750 একর বা 700 একর জমি নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দাঁড়ায় রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি 350 একর, চট্টগ্রাম ইউনিভার্সিটি 3100 একর, রাজশাহী ইউনিভার্সিটি 900 একরের বেশি। ঠিক এই রকম অনেক বড় একটা ক্যাম্পাস পাবেন আপনি। প্রথম যেটা আপনি পেলেন ক্যাম্পাস, আর এই ক্যাম্পাসটাকে কি বলে? পরিবেশ। অর্থাৎ আপনি যখন সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ান তখন আপনার মানসিকতা, আর যখন আপনি একটা ছোট্ট নদী নালা বা ডোবার সামনে দাঁড়ান তখন আপনার মানসিকতা, দুইটার মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে। এটা হলো আপনার পরিবেশ প্রথমত। সেকেন্ড, আপনি যেটা পাইতেছেন, সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করে। যেমন আপনারা যদি আশেপাশে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো বেসরকারি কোনো জায়গায় অধ্যয়ন করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো রুম ভাড়া নিয়ে বা হোস্টেলে থাকতে গেলে মাসে কিন্তু আপনার বিরাট অঙ্কের একটা টাকা গুনতে হবে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে আপনি হোস্টেলে থাকবেন, একটা সিটের প্রতি মাসে আপনাকে টাকা দিতে হবে যথেষ্ট পরিমাণ, সেটার পরিমাণ মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। ঠিক এরকম সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটের যে প্রতিটা সিটের যে দাম এরকম কিন্তু কম। অর্থাৎ এখানে সরকার যথেষ্ট পরিমাণে ভর্তি করে দিচ্ছে। আপনি ওখানে খাবেন, থাকবেন, ঘোরাফেরা করবেন, পড়াশোনা করবেন, এখানকার আপনার 90% খরচ সাধারণত সরকার বহন করে। তাই আপনাদের উপরে তেমন কোনো প্রেসার পড়ে না। আমরা মধ্যবিত্ত শ্রেণীর যারা আছি বা নিম্নবিত্ত শ্রেণীর যারা আছি তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। আর এটা হলো আমাদের গেল দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন যেটা, সেটা হলো আপনি চাইলে যখনই আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন কিন্তু আপনি এরিয়ার মধ্যে ফেমাস। আপনাকে কিন্তু এইভাবে তাকায় দেখানো হবে যে এই লোকটার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা এই লোকটার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তখন একটা লোকাল ফেমাস বা লোকাল ফেম, এটা কিন্তু সুনাম আপনি কিন্তু চলে আসবে। সেই ক্যারি আউট থেকে যে জিনিসটা আপনি পাবেন, দেখা গেল আপনার ফ্যামিলি অতটা স্ট্যান্ডার্ড না, কিন্তু আপনি চান্স পাওয়ার পরে একজন স্টুডেন্ট পরে টিউশনি করে পেতে পারেন 5 থেকে 10,000 টাকা। সুতরাং আপনার এখান থেকে থাকা খাওয়ার পরেও 2-3 হাজার টাকা মাসে বাড়িতে পাঠাতে পারবেন। বিরাট একটা সুযোগ। কিন্তু 4 নাম্বার যেটা এখানে আপনি যেটা পাইতেছেন, যে এইখানে যে টিচার গুলো আছে প্রায় হয় বিসিএস করা অথবা ডক্টরেট করা, এই সমস্ত মন মানসিকতা সম্পন্ন মানুষের সাথে কিন্তু আপনার দেখা হচ্ছে। এখানে আপনার বড় বড় পাবলিক লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি গুলোর সাথে আপনার পরিচিত হচ্ছে এবং গণমাধ্যমের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন মিছিল করে, ওনারা কিন্তু অনেক সময় আপনার সাংবাদিকরা মাইক্রোফোন সামনে নিয়ে ধরে। অর্থাৎ সে সারা দেশে পরিচিতির কিন্তু বিরাট একটা অপরচুনিটি পায়। শুধু তাই না, এইখানে দেখেন আরো একটা বিষয় যেটা আমরা সবচেয়ে বেশি ফলো করি, যে দেখা যাইতেছে যে যখনই আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন তখনই দেখা যায় আপনার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে বিসিএস এর যে মানসিকতা, এটা কিন্তু অনেক স্ট্রং হয় এবং দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলোরই সবচেয়ে বেশি বিসিএস হয়। দেখা গেল শতকরা যদি 100 জন বিসিএস পরীক্ষা দেয়, 100 জনের 99 জন হইতেছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, হয়তো সর্বোচ্চ 0.5% অথবা 1% স্টুডেন্টস হইতেছে অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের অধিক পরিশ্রমের ফলে। বাট এখানে কিন্তু অত পরিশ্রম করতে হচ্ছে না, কারণ আপনি সবসময় চলাফেরা করতেছেন তাদের সাথে যারা সবসময় বিসিএস এ চান্স পাওয়ার জন্য বা বিসিএস এ উত্তীর্ণ হওয়ার জন্য যারা কাজ করতেছে, কেবলমাত্র আপনি তাদের সাথেই কিন্তু চলাফেরা করতেছেন। যে কারণে এই যে আপনি একটা বিরাট প্ল্যাটফর্ম পাইছেন, এটাই কিন্তু আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে বিরাট একটা তফাৎ আমরা লক্ষ্য করি। এখন দেখেন যে এর থেকে আমি যেটা বললাম, এর থেকে আপনার ব্রেনের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হতে পারে যে হ্যাঁ, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন যদি মানসিকতা আপনার তৈরি হয়, প্রথমে আপনি জানেন বাংলাদেশের কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে? হ্যাঁ, বাংলাদেশের 47টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বা 46টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। তার ভিতরে সাহিত্য শাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় হলো 4টি।
4টি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা টার্গেট করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠিত হয়েছে আপনার 1921 সালে, আমরা জানি। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1953 সালে। তারপরে আসতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা একটা স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। এরপরে আসতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটাও একটা স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়, যেটার প্রতি অনেকেরই কিন্তু প্রবল লোভ আছে ভর্তি হওয়ার। প্রাকৃতিক পরিবেশটাও অনেক মনোরম, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1970 সালে। তো এখন দেখেন, এছাড়া আরো যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় তার যার জায়গা থেকে অনেক দামি এবং অনেক উন্নত। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া মানে আপনি কিন্তু জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন, তার একটা সুস্থ পরিকল্পনার দ্বারগোড়ায় আপনি পৌঁছে গেলেন। আচ্ছা, দ্বিতীয়ত আমরা জানি আমাদের মেডিকেল যে সাইডটা আছে, এই মেডিকেলে আপনার হলো 47টা সরকারি মেডিকেল কলেজ আছে বাংলাদেশের ভিতরে। তার মধ্যে আমাদের মানিকগঞ্জের মধ্যেও একটা আছে। আর এই 47টা সরকারি মেডিকেল কলেজের মধ্যে ঢাকার মধ্যে আছে 3টি, হ্যাঁ, আর আমাদের মানিকগঞ্জেও আছে 1টি। এবং এখানে আপনি টোটাল 4350টা সম্ভবত মোট আসন সংখ্যা যেটি আছে মেডিকেল কলেজগুলোতে, আমরা জানি 4350টা মেডিকেল কলেজের আপনার আসন সংখ্যা আছে সরকারি মেডিকেল কলেজে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আসব, মোটামুটি আমি বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে একটু বললাম, ঠিক আছে। এরপরে যেটা আমরা আলোচ্য বিষয় সেটা হলো ইউনিট। হোয়াট ডু ইউ মিন বাই ইউনিট? ইউনিটটা আসলে কি, ঠিক আছে। অনেকেই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত না। ইউনিটটা আসলে কি, দেখেন, আপনি যখন যদি কোনো হসপিটালে ভর্তি হন, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বলা হয় যে এখানে শিশু বিশেষজ্ঞ ইউনিট, ওই পাশে গাইনোকোলজিস্ট ইউনিট, এরকম সাইট করা থাকে, কিন্তু আলাদা আলাদা করা থাকে। অর্থাৎ আপনারা দেখেন, আপনারা কিন্তু একটা ইউনিটের মধ্যে অলরেডি পড়ে গেছেন। কিভাবে পড়ে গেছেন? ইউনিট কাকে বলে? ইউনিট শব্দের অর্থ কিন্তু আমরা জানি একক, তাই না? একক অর্থাৎ আপনি যে গ্রুপে পড়াশোনা করতেছেন, খেয়াল করেন, ধরেন আপনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গায় পরীক্ষা দিতে পারবেন, কোন বিভাগে পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে, ওই বিভাগ অনুসারে একটা নাম দেওয়া হয়েছে। যে নামটা দেওয়া হয়েছে ওই নামটাকে বলা হয় ইউনিট। যেমন ধরেন আপনি বিজ্ঞান বিভাগে পড়েন, ধরেন আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 7000 প্লাস সিট আছে, অর্থাৎ 7000 প্লাস আসন আছে। এই 7000 প্লাস আসনেই কিন্তু আপনি যে প্রতিযোগিতা করবেন, এটাই কিন্তু বিষয়। 7000 প্লাস এখানে আসন রয়েছে। আচ্ছা, এখন আমরা প্রথমে পর্যায়ক্রমে আসি। এই আসনের মধ্যে কোনটা কোন ইউনিট, কিভাবে ইউনিট, কেমনে আসলো ইউনিট, একটু খেয়াল করেন। আমি বলতেছি, ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করেন। প্রথমে যেটাকে বলতেছি আমরা ক ইউনিট, এটার নাম কিন্তু ক ইউনিট। ক ইউনিট বলতে বোঝাইতেছে, এটাকে ইংরেজিতে যদি বলি আমরা এ ইউনিট। এ ইউনিট এটা কিন্তু বিজ্ঞান বিভাগের যে ছাত্র ছাত্রীরা আছে তাদের জন্য একটা নির্ধারিত ইউনিট। বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আর এই ইউনিটে আপনার টোটাল সিট আছে 1810টি। এই 1810টি সিটের বিপরীতে যে সমস্ত স্টুডেন্টসরা এই ইউনিটে পরীক্ষা দেবে, মানে বিজ্ঞান বিভাগের আওতার থেকে, তারা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। যারা বিজ্ঞান বিভাগে, কেবলমাত্র তারাই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে পরীক্ষার যে পদ্ধতি, পরীক্ষার যে মানবন্টন, সেটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে আপনার এমসিকিউ এর উপরে মার্কস থাকবে হলো 60, 60টা নৈতিক থাকবে, 60টায় 60 মার্কস। আর রিটেন টাইপের উপরে অর্থাৎ সিকিউ এর উপরে থাকবে হলো 40, ঠিক আছে। এখন বিষয়টা হলো কোন বিষয় থেকে কত থাকবে, কিভাবে থাকবে, এগুলো আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রথমে আমি ইউনিটগুলো বলতেছি যে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি অনার্স করতে চান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনার্স করলে আপনাকে অবশ্যই এই ইউনিটে আবেদন করতে হবে। এরপরে আসেন বি ইউনিট, যেটাকে আমরা বলি হলো মানবিক শাখার ইউনিট।
বি ইউনিট। আচ্ছা দেখেন, এই বি ইউনিট এটা কিন্তু মানবিক শাখার একটা ইউনিট, বি ইউনিট। এখানে আছে হলো আপনার 2378টা সিট আছে, 2378টা। তার মানে মানবিক শাখা থেকে আপনারা যারা এইচএসসি লেভেলে মানবিক শাখায় অধ্যয়ন করেছেন, এইচএসসি লেভেলে মানবিক শাখায়, মানে আপনারা বুঝতেছেন হিউম্যানিটিজ যে শাখাটা, এই শাখায় যারা অধ্যয়ন করেছে কেবলমাত্র তারাই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। আর এই ইউনিটের সবচেয়ে বড় জিনিস হলো এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসেন সি ইউনিট। সি ইউনিট এটা হলো বাণিজ্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ। এই বাণিজ্য বিভাগে টোটাল সিট আছে 1250টা। এই 1250টা এই সিটের এগেইনস্টে যারা পরীক্ষা দেবে, 1250টা সিটের বিপরীতে যারা পরীক্ষা দেবে, তারা কিন্তু সবাই বাণিজ্য বিভাগের ছাত্র বা ছাত্রী হতে হবে। তার মানে আমরা পরিষ্কার বুঝলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট মানে শুধুমাত্র বিজ্ঞান এর স্টুডেন্টসরা এখানে পরীক্ষা দিতে পারবে এবং তারা অনার্স করতে পারবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলোর মধ্যে। আর বি ইউনিটে যারা আছে তাদের এটা হলো মানবিক শাখার 2378টা সিট আছে। এখানে তারা ইতিহাস, ফিলোসফি, সিভিক্স, অর্থাৎ যে মানবিক শাখার যে সাবজেক্টগুলো আপনারা পড়ছেন এই সাবজেক্টগুলো আপনারা অনার্স করতে পারবেন। আর বাণিজ্য শাখায় অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, ফিনান্স আছে, এগুলো তারা অনার্স করতে পারবে। এরপরে আসেন ডি ইউনিট। এই ডি ইউনিটের নামটা হলো বিভাগ পরিবর্তন। বিভাগ পরিবর্তন। এখন বিভাগ পরিবর্তন কাকে বলে? বিভাগ পরিবর্তন বলে, খেয়াল করেন, খুব সহজ। বিভাগ পরিবর্তনের মূল কথাটা হলো, ধরেন আপনি এইচএসসি লেভেলে বিজ্ঞান শাখায় অধ্যয়ন করেছেন, কিন্তু আপনি বলতেছেন এই বিজ্ঞানের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এইগুলো পড়তে পড়তে জীবনটা তেজপাতা হয়ে গেছে, এমন আর কিচ্ছু ভালো লাগে না। ঠিক আছে, তখন আপনি চাইতেছেন যে আমি এই ইতে পড়বো না, বিজ্ঞান শাখায় আমি পড়বো না, বিজ্ঞানের কোনো সাবজেক্ট নিয়ে আমি অনার্স করব না, আমি অনার্স করব কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে অথবা মানবিক হিউম্যানিটিসের কোনো সাবজেক্ট নিয়ে আমি অনার্স করব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাকে আর ভালো লাগে না। তার মানে আপনি বিজ্ঞানে থেকে যদি মানবিক বা বাণিজ্যে আসতে চান, তাহলে আপনি যে ইউনিটে পরীক্ষা দিবেন ওই ইউনিটের নাম হলো বিভাগ পরিবর্তন ইউনিট। অথবা আপনি মানবিক শাখা থেকে কেউ যদি বিজ্ঞানে বা বাণিজ্যে যেতে চান, তাহলে আপনার যে ইউনিটটা হবে সেই ইউনিটের নাম হলো বিভাগ পরিবর্তন ইউনিট। অথবা আপনি বাণিজ্য বিভাগ থেকে মানবিক অথবা বিজ্ঞানে আসতে চান, তাহলে আপনার যে ইউনিটটা হবে ইউনিটের নাম হলো বিভাগ পরিবর্তন ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিটে 1560টা সিট আছে। এইখানে আপনারা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সকল শাখার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবেন। তবে আপনার এইচএসসি লেভেলে আপনি যে বিভাগে ছিলেন, আপনি বিজ্ঞান থেকে যদি পরীক্ষা দেন, তাহলে বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দিলে বিজ্ঞানের কোনো সাবজেক্ট আপনি পাবেন না, হয় মানবিকের সাবজেক্ট পাবেন অথবা বাণিজ্যের সাবজেক্ট পাবেন। আর যদি আপনি বি ইউনিট থেকে পরীক্ষা দেন বিভাগ পরিবর্তনে, সেই ক্ষেত্রে অর্থাৎ মানবিক শাখা থেকে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিলে আপনি অবশ্যই মানবিক শাখার কোনো সাবজেক্ট পাবেন না, বিজ্ঞান অথবা বাণিজ্যের সাবজেক্ট পাবেন। আর যদি আপনি বাণিজ্য শাখা থেকে আপনি বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেন, আপনি বাণিজ্য শাখার কোনো বিষয় পাবেন না, মানবিক অথবা বিজ্ঞানের বিষয়গুলো পাবেন। এটাকেই কিন্তু বলা হয় বিভাগ পরিবর্তন ইউনিট। কোন দিতে যাবে? এটাকে বলা হয় বিভাগ পরিবর্তন ইউনিট। আপনার মনে হয় জি ঢাকা ইউনিভার্সিটি স্যার ডি ইউনিটে মানে সায়েন্সের যারা বিভাগ পরিবর্তন করে এদের জন্য সিট সাইজ স্পেসিফিক আলাদা করেন স্যার? 1157টি। মাশাআল্লাহ, অনেক স্যার। আর 430টি হলো বাণিজ্য বিভাগ থেকে যারা আসবে, আর মানবিক বিভাগ থেকে যারা আসবে তাদের হলো 53টি আছে। যাই হোক, আমরা মনে হয় ঢাকা ইউনিভার্সিটি আমাদের সিরিয়ালি যে ইউনিটগুলো সেটা আমরা বুঝতে পারতেছি। এছাড়া এই পর্যন্ত যে আমাদের ইউনিট শেষ তা কিন্তু না, আরো একটা আছে ই ইউনিট বা যেটাকে আমরা চ ইউনিট বলি। এটা হলো এই ইউনিটের নাম হলো চারুকলা। এইখানেও আপনারা যারা আছেন অর্থাৎ বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব শাখা থেকে আবেদন করতে পারবেন, তবে এখানে সিট আছে 135টি। এছাড়া আরেকটা ইউনিট আছে আইবিএ ইউনিট, আইবিএ। এই আইবিএ ইউনিট এখানেও আপনারা সব গ্রুপের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবেন, সিট আছে 120টি।
এছাড়া মেয়েদের জন্য একটা স্পেশাল সুযোগ আছে, মেয়েরা যারা আছে কি মেয়েরা যারা আছে তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা সুযোগ আছে। সেটা হলো এদের জন্য একটা হোম ইকোনমিক্স নামে একটা ইউনিট আছে, যে ইউনিটের সিট আছে 2475টি। এখানে শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিতে পারবে, অন্য কেউ না। এখানে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্টের আওতায় মেয়েরা এখানে পরীক্ষা দিতে পারবে। এই ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিট বিস্তারিত। হোম ইকোনমিক্স ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে, আই বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে, ই ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে, ডি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে, সি ইউনিটে শুধু বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে, বি ইউনিটে শুধু মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে, এ ক বা এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে। আপনারা কি বুঝতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিস্থিতি কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। দেখি স্যার আচ্ছা, তারপরেও আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা কিন্তু আমাদের পুরাটাই রেকর্ড করা আছে, আমি গ্রুপে দিয়ে দিব, যারা দেখতে পারে নাই দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমি আলোচনা করতে যাচ্ছি পরবর্তী 1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন বিভাগ পরিবর্তন ইউনিটটা খেয়াল করবেন। কোন কোন বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন ইউনিট সরাসরি বিভাগ পরিবর্তন ইউনিট আছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আবার কোন কোন বিশ্ববিদ্যালয়ে সরাসরি বিভাগ পরিবর্তন ইউনিট নাই, তারা একটা অন্য কৌশলের মাধ্যমে বা অন্য গোলার মাধ্যমে বিভাগ পরিবর্তন ইউনিটটা প্রবেশ করাই দিয়েছে। সাপোজ আপনি খেয়াল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের টোটাল সিট আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সহজে প্রকাশ করতে পারি আর ইউ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1953 সালে। আপনার এখানে টোটাল আসন আছে, সিটস আসন সংখ্যা আছে হলো আপনার 4150টি। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ সিট আছে, 4150টি সিট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন আমার আলোচনায়? জি না স্যার, জি না। খারাপ লাগতেছে না তো? পুরো বিষয়টা আগে ভালো করে আপনি জানেন। এরপরে আসেন এ ইউনিট। এখানে যে এ ইউনিট, এই ইউনিটটা হলো মানবিক ইউনিট, সবাই খেয়াল করেন কথাটা। বি ইউনিট এটা হলো বাণিজ্য ইউনিট। আপনি লক্ষ্য করতেছেন এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ইউনিটগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, সি ইউনিট মানে হলো এটা বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন আসেন মানবিক ইউনিটে টোটাল আপনার সিট আছে হলো 2069টি। আচ্ছা, বাণিজ্য ইউনিটে টোটাল সিট আছে 510টি এবং বিজ্ঞান ইউনিটে টোটাল সিট আছে 1572টি। এই টোটাল আপনার সিট আছে 4150টি। ঠিক আছে, এখন আপনি লক্ষ্য করেন এখানে দেখেন কোন বিভাগ পরিবর্তন ইউনিট নাই, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, যেখানে দেখবেন কোন বিভাগ পরিবর্তন ইউনিট নাই সেখানে কিন্তু আরো বেশি সুবিধা। অর্থাৎ এই মানবিক এই জায়গা আপনি দেখেন এখানে প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এইখানে বাণিজ্য, বিজ্ঞান, মানবিক সব গ্রুপের স্টুডেন্ট এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। অনুরূপভাবে বি ইউনিটে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান সব গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, কিন্তু আপনার কি প্রশ্নটা বাণিজ্য শাখার প্রশ্ন হবে না, এখানে দুইটা প্রশ্ন হবে। যারা বাণিজ্য বিভাগে থেকে আসছে তাদের জন্য একটা প্রশ্ন হবে, সেখানে বাংলা, ইংরেজি, আইসিটি এবং ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স এইগুলোর মধ্য থেকে প্রশ্ন হবে। প্লাস যারা মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে বাণিজ্য বিভাগে পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নটা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি। আইসিটি 10টা থাকে, বেশি না। ঠিক আছে, অনুরূপ ভাবে বিজ্ঞান শাখায় সবাই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিতেছে তাদের পরীক্ষাটা হবে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলোর উপরে। কিন্তু মানবিক বা বাণিজ্য শাখা থেকে যারা বিজ্ঞান শাখায় পরীক্ষা দেবে, মানবিক বা বাণিজ্য শাখায় থেকে যারা বিজ্ঞান শাখায় পরীক্ষা দেবে তাদের প্রশ্নটা কিন্তু ওই রকমই হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান।
তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন রাজশাহী ইউনিভার্সিটির বিভাগ পরিবর্তন ইউনিটটা সব ইউনিটের মধ্যে লোকায়িত আছে। বিষয়টা কি ক্লিয়ার? অনেক স্টুডেন্টস এই তথ্যগুলো না জানার কারণে কিন্তু হিবিজিবি লাগা যায়, বুঝতে পারে না কি করবে। এই বিষয়গুলো কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। আর কিছু স্টুডেন্ট আছে শুধুই মাত্র খালি ইদিত আছে। আচ্ছা, অনেকে জয়েন করতে পারছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জি বলেন। স্যার আমরা স্যার মানে কেউ একজন সর্বোচ্চ কয়টা বিভাগে পরীক্ষা দিতে পারবে বা কয়টা ইউনিটে কোন একটা ভার্সিটিতে? হ্যাঁ, আপনি এটা স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছেন যে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে 3টে ইউনিট আছে, 3টে ইউনিটই আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তো পারবেন না। ঢাকা ইউনিভার্সিটিতে সবগুলোতে যেগুলো দেওয়া যায়, যেমন ডি তে আপনি দিতে পারবেন, ই তে দিতে পারবেন, আইবিএ তে দিতে পারবেন, আপনি মেয়ে হইলে হোম ইকোনমিক্সে দিতে পারবেন, এই 4টা দিতে পারবেন, সবাই দিতে পারবেন। ঠিক, কিন্তু আপনি যদি সায়েন্সের হন তাহলে আপনি কিন্তু মানবিক শাখা এবং বাণিজ্য শাখার যে বি এবং সি ইউনিটি দুইটাই দিতে পারবেন না। বিষয়টা কি বুঝছেন? তো আমি আপনাদের প্রশ্নগুলো একটু কাইন্ডলি রাইট ডাউন করে রাখেন, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আপনাদের যে প্রশ্নগুলো আছে আমি প্রশ্নোত্তর পর্বটা অবশ্যই রাখবো। আপনারা কি, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই বিষয়গুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। আচ্ছা, এরপরে আমরা আসবো খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে চিটাগাং ইউনিভার্সিটি। আচ্ছা দেখেন, চিটাগাং ইউনিভার্সিটি এটা বাংলাদেশের কোথায় অবস্থিত তাও আপনি জানেন। চিটাগাং ইউনিভার্সিটিতে আমাদের টোটাল কতগুলো সিট আছে চিটাগাং ইউনিভার্সিটিতে সেটাও আমরা জেনে নেই। দেখেন, হ্যাঁ আপনি একটু যোগ করে নিন পরে। চিটাগাং ইউনিভার্সিটি এ ইউনিট মানে এটা বিজ্ঞান, শুধুই মাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সিট আসে 1214টি। আচ্ছা, বি ইউনিট এটা হলো মানবিক বিভাগ, এখানে সিট আছে 1221টি, সবাই পরীক্ষা দিতে পারবে, সবাই পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, সি ইউনিট এটা হলো বাণিজ্য বিভাগ, বাণিজ্য, ঠিক আছে, এখানে সিট আছে 442টি, এখানে শুধুমাত্র বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে। ডি ইউনিট এটা বিভাগ পরিবর্তন ইউনিট, আরেকটা নাম বিভাগ পরিবর্তন, ঠিক আছে, এখানে সিট আছে আপনার 1157টি, সবাই পরীক্ষা দিতে পারবে, সবাই। আচ্ছা, এরপরে আরো দুটো সাব ইউনিট আছে, একটা হলো বি1 ইউনিট, আপনার নাট্যকলা, চারুকলা, নাটক এইগুলো আছে, এই সংক্রান্ত আপনার এখানে সিট আছে, সবাই পরীক্ষা দিতে পারবে, 125টি সিট আছে, পরীক্ষা দিতে পারবে সবাই। অনুরূপ ভাবে ডি1 এর একটা সাব ইউনিট আছে, এখানে সিট আছে মাত্র 30টা, ঠিক আছে, এখানেও গান বাজনা বা চারুকলা বিষয়, এই বিষয়গুলা, ঠিক আছে, এই হলো আপনার টোটাল সিট আছে আপনার চিটাগাং ইউনিভার্সিটি। হ্যাঁ বলেন স্যার, ডি ইউনিটে বিজ্ঞান বিভাগে কোন কোন সাবজেক্টগুলো আছে, কোন কোন সাবজেক্টগুলো প্লেস করব? ডি ইউনিটে বিজ্ঞান বিভাগের কোন, ডি ইউনিট মানে ভাই বিভাগ পরিবর্তন ইউনিট। আর বিভাগ পরিবর্তন ইউনিট বলতে বোঝায় যে আপনি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বিজ্ঞানের সাবজেক্ট পাবেন না, বাণিজ্য অথবা মানবিকের সাবজেক্ট পাবেন। কথাটা কি বুঝছেন? স্যার, ডি1 আবার জাহাঙ্গীরনগরের ডি তো আলাদা স্যার, জাহাঙ্গীরনগরের ডি তো আবার বিভাগ পরিবর্তন না স্যার। অবশ্যই এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম। আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসিনি, আপনি এটা বুঝছেন নাকি তাই কর? আপনি আগে দেখেন এইটা বুঝছেন কিনা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি এক্ষুনি আসবো। আচ্ছা, তাই তো হচ্ছে, তাই ডিএটা জিজ্ঞাসলাম যে এটা আবার হ্যাঁ, এইখানে আপনার যেটা এটা কিন্তু বিভাগ পরিবর্তন ইউনিট, বুঝছেন? ঢাকা ইউনিভার্সিটি যে ডি বিভাগ পরিবর্তন ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি বিভাগ পরিবর্তন ইউনিট, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটই নাই। আপনি কি খেয়াল করছেন? তার মানে জি জীববিজ্ঞান অনুষদ আছে নাকি? না, চট্টগ্রামে জীববিজ্ঞান অনুষদ আলাদা নাই। চট্টগ্রামে আপনার এখানে এখানে যে বিজ্ঞান ইউনিট যেটা আছে, এই ইউনিট এর মধ্যে জীববিজ্ঞান আপনার যে আপনার আছে পদার্থ, রসায়ন, জীব, সমস্ত কিছুই আছে এর মধ্যে রিলেটেড। অর্থাৎ বিজ্ঞানের যত আছে সবই এই ইউনিটে। আপনারা কি এখন বুঝতে পেরেছেন?
স্যার আমি একটা কথা বলছি হ্যাঁ বলেন। স্যার ওই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে আর যে আপনার Digital বিশ্ববিদ্যালয়গুলো স্যার ওগুলো সম্পর্কে একটু বলে দিন। ভাই আমি আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে পারবো, বুঝছেন না? এত কিছু বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু বুঝছেন আমি 4টা শাসিত বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবো। ওইগুলোর উপরে আপনারা একটু রিকোয়েস্ট লেখা পাঠিয়ে দেন, ওইগুলোর উপরে আমি ইউটিউবে ভিডিও ছেড়ে দেব, আপনি দেখে নিন, হয়ে গেল। তারপর এখানে কমেন্টস করবেন, হয়ে গেল। কারণ একটু সময়ের তো ব্যাপার আছে। আপনি দেখেন আমি ঢাকা, আপনাদের আসলে অনেকেই কিন্তু আমরা ইউনিট কি এটা কিন্তু আমরা বুঝতে পারি না, তাই ইউনিট পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং আপনি কাইন্ডলি আপনার প্রশ্নটা লেখা রাখেন, এটা কিন্তু আমি 5 নাম্বার পর্বে আপনাকে প্রশ্ন করার সুযোগ দেব। 5 নাম্বারে যাই, অর্থাৎ আমি কিন্তু এখানে 3 নাম্বার পর্যায়ে আছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু কাইন্ডলি আমাকে সময় দেন, সময় দিলে যাতে আমি বিষয়গুলো বোঝাইতে পারি। আচ্ছা এখন আসেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটাও কিন্তু আমাদের খুব ভালো করে জানানো লাগবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেহেতু আমাদের বাড়ির কাছে ইউনিভার্সিটি, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1970 সালে। আর এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টোটাল সিট সংখ্যা আছে হলো 1889টি, এই হলো সিট আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বহুতগুলো ইউনিট আছে, খেয়াল করেন এ বি সি সি1 ডি, ঠিক আছে। তারপর আছে ই এফ জি এইচ আই, আপনি বলে থাকেন 10টা ইউনিট আছে এখানে। এ বি সি সি1 ডি ই এফ জি এইচ আই, এই ইউনিটগুলো আছে। এখন আপনি আসেন এইখানে দেখেন এই ইউনিট মানে কিন্তু এটা বিজ্ঞানের ইউনিট, দেখছেন? একমাত্র আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম এই ইউনিটটা কিন্তু মানবিক ইউনিট। এই ইউনিট মানে এটা কিন্তু আমাদের বিজ্ঞানের ইউনিট, অর্থাৎ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে তা পাবেন। কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে, ডি ইউনিট মানে এটা কিন্তু জীববিজ্ঞান ইউনিট আলাদা। ডি ইউনিট এটা কিন্তু জীববিজ্ঞান ইউনিট, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। তার মানে এখানে আমরা দেখতেছি, আবার আসেন যে আমাদের এখানে যে এইচ ইউনিট আছে, এইচ ইউনিট হলো আইটিআই, অর্থাৎ এটা হলো আইসিটি বেস একটা ইউনিট, এটাও কিন্তু সায়েন্সের ইউনিট। দেখেন এখানে এই ইউনিট, ডি ইউনিট এবং এইচ ইউনিট, এই 3টে ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান থেকে শুধুমাত্র বিজ্ঞানের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বিজ্ঞান ওরিয়েন্টেড বা বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে অনার্স করতে পারবে। আর জীববিজ্ঞান ইউনিট থেকে শুধুমাত্র জীববিজ্ঞান, যেমন মাইক্রোবায়োলজি, বায়োলজি, জুলজি, বোটানি, অর্থাৎ জীববিজ্ঞান যে ইউনিট, জীববিজ্ঞান রিলেটেড যত সাবজেক্টগুলো আছে সেখানে এখানে অনার্স করতে পারবে। আর এখানে এইচ এ আইটিআই, ইন্টারন্যাশনাল টেকনোলজি, অর্থাৎ আই মানে হলো আইসিটি থেকে আমরা জানতেছি ইনফরমেশন টেকনোলজি, ইন্টারন্যাশনালি যেটা প্রভাব বিস্তার করে ওইটা, অর্থাৎ তথ্য প্রযুক্তির উপরে এখানে একটা সাবজেক্ট, একটাই সাবজেক্ট কিন্তু এখানে একটা ইউনিট বসায় রাখছে। এখন আসেন এইখানে ইউনিটগুলোতে আপনি দেখেন এই ইউনিটের সিট আছে 410টা, ডি ইউনিটের সিট আছে হলো 320টা, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টসরা এখানে পরীক্ষা দিতে পারবে। এইচ ইউনিটের সিট আছে হলো 56টা, আপনি বুঝতেই পারতেছেন সাবজেক্ট একটা 56টা সিট আছে। এই কয়েকটা কিন্তু এগুলা বিজ্ঞানের, এই ইউনিট বিজ্ঞানের, ডি ইউনিট বিজ্ঞানের, এইচ ইউনিট বিজ্ঞানের, আপনি বুঝতে হবে। দেখেন ইউনিটগুলো ভাগ করছে কিভাবে। আর বি ইউনিট, এই ইউনিটটা মানবিক। জি বলেন। স্যার ডি ইউনিটে স্যার যে পরীক্ষা হবে জীববিজ্ঞান, ওখানে কি তাহলে জীববিজ্ঞান সাবজেক্ট থাকবে না, আমাদের বিজ্ঞানের যাবতীয় সাবজেক্ট থাকবে পরীক্ষার সময়? ভাই আপনি প্রশ্নটা কাইন্ডলি একটু লেখা রাখেন, আমি আপনাকে প্রশ্নোত্তর পূর্বে সমস্ত কিছু উত্তর দিয়ে দেবো। এইভাবে আমার আলোচনায় ধারাবাহিকতা একটু প্রবলেম হইতেছে, আচ্ছা স্যার, একটু যেটা আমি আপনার উত্তর দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরপরে দেখেন বি ইউনিটটা হলো মানবিক ইউনিট, এটা হলো মানবিক শাখার একটা ইউনিট। সি ইউনিটটা এটাও কিন্তু মানবিক শাখার ইউনিট। আর সি1 ইউনিটটা এটা হলো চারুকলা, আর চারুকলা বলতে হচ্ছে নাচ, গান, নাটক, এগুলোর একটা ইউনিট, ঠিক আছে? এখন আসেন এইখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, এইখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, এইটাই শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। আর অন্যগুলো আমি বলতেছি পর্যায়ক্রমে। বি ইউনিটে আপনার সিট আছে 326টা, আর সি ইউনিটের সিট আছে হলো 376টা, আর সি1 ইউনিটের সিট আছে 61টা। ই ইউনিট এটা কিন্তু বাণিজ্য শাখার একটা ইউনিট, এইটা এই যে এটা বাণিজ্য শাখার একটা ইউনিট, অর্থাৎ বিবিএ ইউনিট, বিবিএ বাণিজ্য শাখার একটা ইউনিট। এখানে সিট আছে 200।
আর এফ ইউনিট এটা হলো আইন, অর্থাৎ এই ইউনিটটার নামে হলো আইন, মানে যারা উকালতি করে আর কি। এখানে সিট আছে 60টা। আর জি ইউনিট যেটা, এই যে আমরা জি ইউনিট যেটা নিয়ে আসতেছি, এটাকে বলা হয় আইবিএ। আইবিএ মানে হলো আপনার যে জিনিসটা, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আপনার আইবিএ আছে, তাই না? দেখেন, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার সিট আছে হলো মোটের পর সম্ভবত খুবই কম, একটাই সাবজেক্ট, 50টা সিট আছে এখানে, 50টা, ঠিক আছে। আমি সবগুলা, এরপরে এই যে এইখানে বঙ্গবন্ধু এন্ড কালচার নামে একটা সাবজেক্ট আছে, বঙ্গবন্ধু এন্ড সমসাময়িক কালচার, এখানে সিট আছে হলো 30টি। এখন আসেন আপনারা দেখেন, শুধুমাত্র সায়েন্সের যারা আছে তারা স্পেশালি এই তিনটাই বেশি দিতে পারতেছেন, এই তিনটায়। অর্থাৎ আর বাকি যতগুলো আছে সবগুলোতে, যেমন মনে করেন আপনি মানবিকে পড়েন, মানবিক শাখায় পড়েন, ঠিক আছে, আপনি এই তিনটা বাদ দেন, বাকি 7টায় পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি বাণিজ্য শাখায় পড়েন, আপনি এই তিনটা বাদ দেন, বাকি 7টায় পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি বিজ্ঞান শাখায় পড়েন, আপনি 10টাই পরীক্ষা দিতে পারবেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিট পরিস্থিতি কি বুঝছেন আপনারা? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখানে। এটা একটু আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, একেবারে পরিষ্কার দেখেন, এ ইউনিট এটা হলো, এ ইউনিটে যারা পরীক্ষা দেবে বিজ্ঞান শাখার যে সাবজেক্টগুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, কিন্তু বায়োলজি না, ম্যাথ বা এই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওইগুলো সে অনার্স করতে পারবে। আর ডি ইউনিট, জীব বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেটা অনার্স করতে পারবে সায়েন্সের স্টুডেন্ট। আর এইচ ইউনিট, সায়েন্সের স্টুডেন্ট, এটা হলো আইসিটির উপরে অনার্স করতে পারবে, ইন্টারন্যাশনাল টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি যেটা, এইটার উপরে সে কি করতে পারবে? অনার্স করতে পারবে সায়েন্সের স্টুডেন্টরা। বাদ বাকি, তাছাড়া বাকি যে আরো 7টা ইউনিট আছে, এই 3টে ইউনিট বাদ দিলে সায়েন্সের স্টুডেন্টসরা ওই 7টায়ও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তার মানে এখানে যে 10টা ইউনিট আছে সবগুলো ইউনিটে সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। কিন্তু মানবিক শাখার যে ছাত্রগুলো আছে তারা কেবলমাত্র এখান থেকে বিজ্ঞানের ওই 3টা বাদ দিয়ে বাকি যে 7টা আছে এই 7টাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য শাখার স্টুডেন্ট যারা আছে বিজ্ঞানের ওই 3টা বাদ দিয়ে বাকি 7টাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। আপনারা কি এখন বুঝতে পেরেছেন এটা? জি স্যার বুঝেছি, কিন্তু স্যার এই জায়গায় কি বিভাগ পরিবর্তন নাই? কিন্তু আচ্ছা, আপনি কি বুঝেন না কিছু বিভাগ পরিবর্তন কাকে, বা বিভাগ পরিবর্তন কাকে বলে বলেন তো? একেবারে সহজ জিনিস। বিভাগ পরিবর্তন কি? নিয়ে আপনি সায়েন্সের সাবজেক্ট পড়েন, হ্যাঁ, এখন আপনি সায়েন্স পড়বেন না, আপনি আর্টসের ইতিহাস পড়বেন, কি আপনি তো এটা পরীক্ষা দিতে পারবেন? এটা ইতিহাস না, এটা মানবিক শাখা না, এটা কি? এটা সি ইউনিট। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে সাবজেক্ট গুলো কি কি আছে? ইতিহাস আছে, ফিলোসফি আছে, আর্কিওলজি আছে, ইন্টারন্যাশনাল রিলেশন আছে, ইংরেজি আছে, বাংলা আছে। এগুলো কিসের সাবজেক্ট? আর্টসের তো সাবজেক্ট। পরীক্ষা তো আপনি সবটিতেই দিতে পারবেন, তাহলে বিভাগ পরিবর্তন ইউনিট নাই কেন বলেন তো আপনি? বিভাগ পরিবর্তন ইউনিট দুই ধরনের হয়। কোন কোন ইউনিভার্সিটি ডাইরেক্ট উল্লেখ করে এটা বিভাগ পরিবর্তন ইউনিট, সবাই পরীক্ষা দিতে পারবে। আর কোন কোন ইউনিভার্সিটিতে ডাইরেক্ট এই কথাটা উল্লেখ না করে তারা বিভিন্ন ইউনিটের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকে। যেমন আপনি রাজশাহী ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, খুব সহজ না ব্যাপারটা। রাজশাহী ইউনিভার্সিটি বোঝা গেছে, আপনি সব ইউনিটের পরীক্ষা দিতে পারবেন। তার মানে কি? আপনি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে মানবিক শাখায় পরীক্ষা দেন, এর অর্থ কি দাঁড়াইতেছে? আপনি মানবিক একটা সাবজেক্ট পাইবেন। যেমন আপনি বিজ্ঞানের স্টুডেন্ট, ঠিক আছে, ধরেন আপনি বিজ্ঞানের স্টুডেন্ট, এই ক্ষেত্রে আপনি সি ইউনিটে পরীক্ষা দেবেন। এই যে সি ইউনিটে আপনার কি কি সাবজেক্ট আছে খেয়াল করেন। সি ইউনিটে সাবজেক্ট আছে, যদি আপনি চান্স পান সি ইউনিটে, ওইখানে সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, এই 7টা সাবজেক্ট আছে। তার মানে আপনি যদি সি ইউনিটে চান্স পান সায়েন্সের দিকে, তাহলে তো আপনি 7টার মধ্যে থেকে কোনো না কোনো একটা সাবজেক্ট পাইবেন। তাহলে ইউনিটের নাম হলো কি? স্যার এখন বুঝছি স্যার। দেখেন, এই বিভাগ পরিবর্তন ইউনিট কাকে বলে এটাই কিন্তু অনেকেই বুঝতে পারে না। দেখেন, আমি একটু রাগ করলেও আপনারা মন খারাপ করেন না, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। যে প্রথম বোঝাইতে একটু হিবিজিবি লাগা যায়। কিসের জন্য? কারণ ইউনিট পরিস্থিতি, অনেক স্টুডেন্টস আছে ইউনিট পরিস্থিতি দ্বিতীয়বার যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যায় তখন বুঝে ইউনিট পরিস্থিতি। তার আগে ইউনিট পরিস্থিতি সে বুঝেই না। আর ইউনিট পরিস্থিতি যে স্টুডেন্টস বুঝলো না
তার কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটাও কিন্তু পাপ। কিসের জন্য? কারণ সে চান্স পাবে না। কারণ আপনি দেখেন বাংলাদেশের সর্বমোট স্টুডেন্টস এর মধ্য থেকে 4 থেকে 5% স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আর বাদ বাকিগুলো কিন্তু চান্স পাবে না, কারণ তারা জানেই না ইউনিট সম্পর্কে। এই যে জাহাঙ্গীরনগর যে ইউনিট গুলো জানতে হবে না আপনাকে। আর এর উপরে যদি আপনি একটা প্রোফাইল নেন, একটা শীট নেন, যে এর উপরে মনে করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিস্তারিত আলোচনা, এর যদি আপনার যে বিজ্ঞাপনটা যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনার জন্য আরো বেশি ক্লিয়ার হবে, আপনি নিজেই বুঝতে পারবেন ঘরে বসে বসে। তো এখন আসেন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে চলে গেল। এরপরে আমরা বুয়েট এবং মেডিকেল সম্পর্কে অল্প একটু আলোচনা করব, হালকা একটু আলোচনা করব, ঠিক আছে? সেটা হলো দেখেন আপনাদের আমরা যদি বলি যে মেডিকেলের কথা যদি বলি, মেডিকেলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু 9.00 মার্কস পাউন্ড লাগবে। আর এখানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, ইংরেজি এগুলোর উপরে কিন্তু পরীক্ষা হয়ে থাকে, এবং ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক 10টা প্রশ্ন হয়ে থাকে। আর এসএসসির মার্কসকে আপনার গুণ করে 15 দিয়ে, এইচএসসির মার্ককে গুণ করে 25 দিয়ে। মোট 100 মার্কের পরীক্ষা হয়, 300 মার্কের মূল্যায়ন হয়, আর প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 কিন্তু কাটা যায়। আর বাংলাদেশের 47টা সরকারি মেডিকেল কলেজ আছে, তার মধ্যে ঢাকার মধ্যে আছে 3টা। একটা হলো ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, 230টা করে সিট আছে উভয়টাই। আর একটা হলো শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ, এটা 200 সিট আছে, ঠিক আছে? মানিকগঞ্জ মেডিকেল কলেজেও কিন্তু 75টা সিট আছে, ঠিক আছে? এইভাবে এরপরে যারা আপনারা বুয়েট নিয়ে চিন্তা করতেছেন সেটাও করতে পারেন, যে এখানে কিন্তু এসএসসি তে আপনার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অবশ্যই 4 পয়েন্ট করে থাকতে হবে। এইচএসসি তে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 5 পয়েন্ট করে থাকতে হবে। মাধ্যমিক ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে 300-র মধ্যে থেকে 270 মার্ক থাকতে হবে। এইচএসসি তে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 600-র মধ্যে থেকে 480 মার্ক থাকতে হবে। আর প্রাথমিক বাছাইয়ে 24,000 স্টুডেন্ট নেবে, আর এই 24,000 স্টুডেন্টের মধ্যে 100 মার্কের এমসিকিউ একটা পরীক্ষা হবে। তার মধ্যে থেকে যে স্টুডেন্টগুলো টিকবে তাদের নিয়ে একটা রিটেন পরীক্ষা হবে। সেই রিটেন পরীক্ষা থেকে ফাইনালি তারা 1215 জন স্টুডেন্টসকে নির্বাচন করবে বুয়েটে। আচ্ছা, আমি মোটামুটি আলোচনা করছি, এখন প্রশ্ন করেন আপনারা। স্যার বইয়ের সম্পর্কে একটা প্রশ্ন ছিল। বলেন। যদি বাহিনী চান্স অটো পাস দেয়, তাহলে কি বইয়ের এডমিশন টেস্টের যে সার্কুলার আছে এবারে ওইটা কি সেমই থাকবে, নাকি আরো কমাইতে পারে মার্ক? যেমন 300 মার্কের মধ্যে এবার দিচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 270 মার্ক, কিন্তু ওই সময় তো মানে অনেক মার্ক বেশি পাইছিল, কিন্তু আমাদের সময় তো অনেকে আছে যে মানে মার্ক অনেকটা ডাউন। ওরা কি মানে এই বিষয়টা চিন্তা করে কি মার্ক কি কাট ডাউন করবে, নাকি যা আছে তাই রাখবে, স্ট্যান্ডার্ড বজায় রাখবে? কোনোভাবেই আপনার কথা চিন্তা করবে না। ঊর্ধ্বতন মহলে যারা আছে তারা নিজেদের মতো করে চিন্তা করে, বাড়তে পারে, কমবে না। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার। বলেন। স্যার এসএসসি ম্যাথ যে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ ছিল, ওটার মধ্যে মানে ম্যাথের কোন হায়ার ম্যাথ কাউন্ট হবে, জেনারেল ম্যাথ না। থ্যাংক ইউ স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার ঢাকা ইউনিভার্সিটিতে স্যার ডি ইউনিটে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে অ্যাডমিশনে? হ্যাঁ, অ্যাডমিশনের পরীক্ষা হবে হলো আপনার বাংলা এমসিকিউ অংশে 15টি নৈবিত্তিক থাকবে, ইংলিশ এমসিকিউ অংশে 15টি নৈবিত্তিক থাকবে, আর জিকে মানে যেটাকে বলা হয় সাধারণ জ্ঞান, সেখানে 30টা থাকবে। এই হলো 60টা এমসিকিউ থাকবে। আর বাংলা রিটেন পার্টের উপরে আপনার 15 মার্কস থাকবে, ইংরেজি রিটেন পার্টের উপরে 15 মার্কস থাকবে, এবং জিকে রিটেন পার্টের উপরে 10 মার্কস থাকবে। এই 40 মার্কস, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। ধন্যবাদ স্যার। অবশ্যই আরো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আশা করি প্রশ্ন সম্পর্কে আপনারা অনেকটাই এখন অবগত হয়েছেন, ঠিক আছে? এখন আমি স্যার একটু পয়েন্টের ব্যাপারে একটু বলেন স্যার। বলেন, পয়েন্টের ব্যাপারে প্রশ্ন করেন। মানে কত পয়েন্ট মানে ওখানে দিতে স্যার ওই বিষয়টা? সেটা হলো কোন ভার্সিটিতে কত পয়েন্টের জন্য আর কি অ্যালাউ করবে, মানে টোটাল এসএসসি আর এইচএসসি এলাও কতটা করবে সেটা কিন্তু আমরা এখনো জানি না, কিন্তু এই বছর যেটা করেছে আমরা সেটা বলতে পারবো। যেমন ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য 8.5, বি ইউনিটের জন্য যারা মানবিক শাখায় পরীক্ষা দেবে তাদের জন্য 8,
এবং সি ইউনিট যারা বিজ্ঞান শাখায় বাণিজ্য শাখায় পরীক্ষা দেবে তাদেরও 8। ঠিক আছে, অনুরূপভাবে বিভাগ পরিবর্তন ইউনিটে যার যার ইউনিট বেসিক যে পয়েন্ট লাগতো সেটাই পয়েন্ট। তো অনুরূপভাবে এবং ইন্ডিভিজুয়ালি এরকম কিন্তু একটা পয়েন্ট নির্ধারণ করা আছে যে এসএসসি তে আপনার মানবিক বিভাগ থেকে কমপক্ষে 3.50 থাকতে হবে এবং বাণিজ্য বিভাগ থেকে 3.50 থাকতে হবে, কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে 4.00 থাকতে হবে। রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু একটা বাছাই পর্ব ছিল, সে বাছাই পর্ব অনুসারে সেখানে দেখা যাইতেছে অনেক A+ বাদ পড়ে গেছে। হ্যাঁ, যদিও প্রাথমিক পর্যায়ে চাওয়া হয়েছিল যে মানবিক বিভাগে 7 পয়েন্ট দুইটা মিলে, আর বাণিজ্য বিভাগে 7.50, আর আপনার বিজ্ঞান বিভাগে 8.00, কিন্তু শেষ পর্যন্ত বাছাই পর্বে যে অনেকেই কিন্তু বাদ পড়ে গেছে। এরকম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অত বেশি চায় না, ওই মনে করেন যে 7, 7.5, সর্বোচ্চ 8। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবার প্রায় গুলো ইউনিটেই 8, 8.5, 9 করে চাইছে, তবে শুধুমাত্র C1 ইউনিটে 7.5 চাইছে। এটাই আমরা দেখলাম। আর মেডিকেলে 9, ঠিক আছে, আর বুয়েটে তো কন্ডিশন দেখলেনি কেমন থাকে কন্ডিশন, এই হলো বিষয়টা। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা নিউজ দিতেছি, সবাই খেয়াল করেন। এতক্ষণ আপনারা যে ক্লাসটা উপভোগ করলেন, যে বিষয়গুলো দেখলেন, জানলেন, এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। কিন্তু আপনাদের মাথা গরম, বয়স অল্প, বুঝে গেছে? 2-1 বার যতক্ষণ পর্যন্ত আমরা ধরা না খাই ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা হয় না। অনেক স্টুডেন্টসই আমরা দেখছি, বুঝছেন, দৌড়াদৌড়ি আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়ায় যায়। তো যাই হোক, তো আপনারা জানেন আমি গ্রিন টাচের পরিচালক এবং প্রতিষ্ঠাতা। প্রায় আমরা 4 বছর যাবত এই ইউনিভার্সিটি কোচিং সেন্টারের আলোকে আমরা অ্যাডমিশন টেন্সের কিছু স্টুডেন্ট নিয়ে থাকি, পড়িয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা পড়াই সেটা হলো মানবিক বিভাগ, মানবিক বিভাগ, আর হলো বিভাগ পরিবর্তন। বিভাগ পরিবর্তন তার মানে বিভাগ পরিবর্তন এবং মানবিক বিভাগ, এই দুইটা বলতে বোঝায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান মানে জিকে, ঠিক আছে, প্লাস আইকিউ ইন্টেলিজেন্ট কোশ্চেন প্লাস জেনারেল ম্যাথ। সর্বোচ্চ এই 5টার মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। আর এই মানবিক এবং বিভাগ পরিবর্তন এই দুইটা ইউনিটে আমরা কোচিং করিয়ে থাকি। তো আমরা সবার আলোচনা অনুসারে আগামী 1 জুলাই থেকে আমরা একটা ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, সেটা হলো অফলাইনে। অনলাইনে আমরা ব্যাচ স্টার্ট করব হলো অগাস্টের 1 তারিখ থেকে, ঠিক আছে। কিন্তু অফলাইনে আমরা যে ব্যাচটা দেখেন, আপনারা কতটাই 7 শ্রেণীর মানুষ, আপনারা চিন্তা করছেন এতক্ষণ আমি ক্লাস নিয়েছি, এই বিষয়গুলো আপনাকে জানার দরকার আসলে, জানছেন। এখন তো আর জানার দরকার নেই, আপনি ঠাস লেপ নিয়ে চলে যেতেছেন। আপনি কোন জায়গায় স্থান নেব, চান্স পাই আমার কাছে এসে দেখা করেন, তো কত সোজা না। হ্যাঁ, পাবলিক ভার্সিটি যে আপনার 100% স্টুডেন্টস এর মধ্য থেকে 3-4% স্টুডেন্ট চান্স পায়, ঠিক আছে, অকৃতজ্ঞদের জন্য না। আমি কি আপনাকে ভর্তি হইতে বলতেছি? কথাটা তো আপনি শুনে বের হয়ে যেতে পারেন নাকি? তো যাই হোক, খেয়াল করেন, এখানে আমরা শুধুমাত্র কিন্তু এটা করাই যে আপনি বিজ্ঞান বিভাগ থেকেও যদি আমাদের এখানে এসে ভর্তি হন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ এবং জেনারেল ম্যাথ এর মধ্যেই আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন। ইউনিট পরিস্থিতি এটা কিন্তু আমি মাঝে মাঝে করব, আমি আপনাদের স্বার্থে এটা করবো। আপনি কোথায় ভর্তি হইলেন না হইলেন সেটা ব্যাপার না। আমরা 1 জুলাই একদম নতুন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, 1 জুলাই, ঠিক আছে। কালকে থেকে আমাদের ফর্ম বিতরণ শুরু হবে, ভর্তি কালকে থেকে আমাদের ওপেন মোড শুরু হবে। আমাদের কোর্স ফি হলো 15,000 টাকা। তো আপনি এটা 3টা স্টেপে দিতে পারেন, অর্থাৎ প্রথমে আপনি 5,000 টাকা দিয়ে আমাদের এখানে অ্যাডমিট হতে পারেন, 5,000 টাকা দিয়ে, বাকি 10,000 পর্যায়ক্রমে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। এটা হলো আমাদের অফলাইন, যেটা আমরা গত বছর করেছি, তার আগের বছর করেছি, এবং এই বছর আমরা সেটাই রাখছি, একটু বাড়াইনি। 15,000 টাকা, এর মধ্যে প্রথম কিস্তিতে আপনি দেবেন 5,000 টাকা। আমি একবারে আপনার উপর বার্ডেন চাপাচ্ছি না। 5,000 টাকা দিয়ে আপনি ফর্ম নিয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। আর 1 আগস্ট এটা আমরা আগস্ট মাসের 1 তারিখ থেকে এখানে আমরা অনলাইনে যেটা করব সেটা কোর্স ফি হবে 12,000 টাকা।
অর্থাৎ অনলাইনে যেটা, এটা কিন্তু আমাদের অফলাইন, ঠিক আছে। আর অনলাইনে যেটা আমরা করব সেটার কোর্স ফি হবে 12,000 টাকা। প্রথমে 4,000 টাকা দিয়ে সে কিন্তু আমাদের এই কোর্সটা ওপেন করতে পারে, সে শুরু করতে পারে। আর এটা আমরা শুরু করব অগাস্ট মাসের 1 তারিখে। আর অফলাইনটা আমরা শুরু করব এই তো নেক্সট জুলাই মাসের 1 তারিখে। এটা আমি শেষ পর্যন্ত আমার একটা আমি দিয়ে দিলাম। যারা আপনারা ইন্টারেস্টেড সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার আছে, সেটাও আপনি নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমার কোচিং সেন্টার গ্রিন টাচ মানিকগঞ্জ প্রেস ক্লাব এর ঠিক অপোজিটে বিসমিল্লাহ মার্কেট 3 তলায়, এখানে আপনি সরাসরি এসে কথা বলতে পারেন। তো এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি খুব দ্রুতই এখন লিঙ্ক দেব। হ্যাঁ বলেন। স্যার ডি ইউনিট মানে বিভাগ পরিবর্তন যে ইউনিটটা স্যার, এই ইউনিটে কি স্যার স্যার ভর্তি পরীক্ষা সবগুলাই বাংলা, ইংলিশ আর মানে সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের উপরে পরীক্ষা হবে? ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। রাজশাহী ইউনিভার্সিটিতে হয়ে গেলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ, সাধারণ গণিত। আবার তারপরে কখনো কখনো কোনো ইউনিভার্সিটি আইসিটিটা একটু জুড়ে দেয়, তো এর বেশি না। অর্থাৎ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্যার এইগুলোর মধ্যেই। হ্যাঁ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এগুলোর মধ্যে, এগুলোর আওতায়। তবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আমি আরেকদিন আরেকটা ক্লাস করব, ঠিক আছে। এইভাবে লাইভে আসবো না, আমি মনে করেন যে ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা আপনার যেটার উপরে জানা দরকার আছে। আর বিভাগ পরিবর্তন মানেই কিন্তু আপনার এই সাবজেক্টগুলো, এর বাইরে আপনার কিছুই করতে হচ্ছে না, ঠিক আছে। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওই যে জীববিজ্ঞান যেইটা বিভাগটা, ওই জায়গায় কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে? শুধু কি জীববিজ্ঞান না অন্য কোনটা হবে ওটার সাথে? জীববিজ্ঞানে থাকবে হলো আপনার 44টা, নৈতিক থাকবে জীববিজ্ঞান থেকে 44টা, বাংলায় থাকবে 4টা বা 5টা, হ্যাঁ এরকম আপনার ইংরেজিতে 4-5টা থাকবে। আর আপনার কেমিস্ট্রি থেকে থাকবে অল্প কয়েকটা, খুব বেশি না। ফিজিক্স থেকে ওইরকম আপনার 5-7টা এরকম থাকতে পারে। তো ওইখানে আপনার এই যে আইকিউ, এখান থেকে 8টা প্রশ্ন হবে, জেনারেল ম্যাথ থেকে কিছু প্রশ্ন হবে, আইকিউ, জেনারেল ম্যাথ আর জিকে এই রিলেটেড কিছু প্রশ্ন হবে। মোট মিলে 80টা প্রশ্ন কভার করবে। তবে শুধু জীববিজ্ঞান থেকে 44টা প্রশ্ন থাকবে, বুঝতে পারছেন? আর অন্যান্য যে প্রশ্নগুলো ওগুলো আপনার অন্যান্য শাখা রিলেটেড না অতটুকু, মানে আপনার এই বিভাগ পরিবর্তনের আওতায় করেছে। আর স্যার আমি যদি বিভাগ পরিবর্তন করতে চাই তাহলে আমার পয়েন্ট আর কি কিরকম লাগবে বিজ্ঞান থেকে? বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করতেছেন মানে কোন বিশ্ববিদ্যালয় সেটা বলেন। যেমন স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জি আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন নামে কোনো ইউনিট নেই। আচ্ছা স্যার, তাহলে যদি আমি ঢাকায় তাইলে? হ্যাঁ, এখন আপনি কোন বিভাগের? আপনি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন, ঠিক আছে, জি তাহলে আপনার বিজ্ঞান বিভাগে যে পয়েন্ট লাগতো বিভাগ পরিবর্তন ইউনিটে সেম পয়েন্ট লাগবে। আচ্ছা, মানে বিজ্ঞান বিভাগ থেকে যদি ভর্তি হতে চাই যে পয়েন্ট লাগবে ওইটাই আর কি বিভাগ পরিবর্তন একদম করতে সেম গেলে। পয়েন্ট লাগবে, সেম পয়েন্ট। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা আরো একটু স্টাডি করেন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার বুঝবেন। আর প্রথমে কিন্তু আজকে ইউনিট পরিবর্তন ক্লাস। হ্যাঁ বলেন। স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্যার আইটি মানে আইসিটি বেসিক যে সাবজেক্টটা স্যার, এটা পরীক্ষা দিতে গেলে স্যার কোন কোন সাবজেক্টের উপরে পড়তে হবে এমনি আগে স্যার অ্যাডমিশন টেস্টের জন্য? মানে আইসিটি এটার উপরে না, জি স্যার। যেহেতু এটা বিজ্ঞান রিলেটেড, বিজ্ঞান শাখার, ঠিক আছে, এজন্য আপনি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলোই করতে হবে এবং বাংলা ইংরেজির সাথে কম্পালসারি। এটা স্যার মানে অনেকটা বেশি যুক্ত দেব না কি বায়োলজি কম? এখানে বায়োলজি অত বেশি থাকবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর উপরে গুরুত্ব বেশি দেওয়া হবে আইসিটি তে। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার যেমন মানবিক শাখার কোনো স্টুডেন্ট যদি বিভাগ পরিবর্তন আচ্ছা, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষা